হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO3-8-এ। বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে গত এপিসোডগুলোতে আমরা দার্শনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, অনুধ্যান পদ্ধতি এবং পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আরও কয়েকটি বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই জানব বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি সম্পর্কে। বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি বলতে বৈজ্ঞানিক ও দার্শনিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনার নীতিমালা এবং সেগুলোর নিয়মতান্ত্রিক ও সুষ্ঠু অনুশীলনকে বোঝানো হয়। সামাজিক গবেষণার ক্ষেত্রে এইসব পদ্ধতিগুলো খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ। সাধারণত যে বিষয় নিয়ে গবেষণা করা হয় তার সাথে সামঞ্জস্য রেখেই গবেষণার পদ্ধতি নির্বাচন করা হয়ে থাকে। আজকে আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো জরিপ পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি এবং নৃতাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড সম্পর্কে। বর্তমানের আধুনিক সমাজের গবেষণার ক্ষেত্রে জরিপ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত তথ্যানুসন্ধান পদ্ধতি হিসাবে বিবেচিত। সাধারণত কোনো একটি বিশেষ বিষয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য এই পদ্ধতি পরিচালনা করা হয়। জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো বিশেষ স্থানের জনসাধারণের জীবনযাপন প্রণালী সম্পর্কে সহজেই জানা যায়। সামাজিক অবস্থাকে বিশ্লেষণ করা এবং সুনির্দিষ্ট সমাজের গবেষণা করাই হলো এই পদ্ধতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজের ঘটনাবলী অনুসন্ধানের ক্ষেত্রে জরিপ পদ্ধতিকে একটি মৌলিক পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়। বন্ধুরা, আমরা জানব গুড এবং স্কেটস এর প্রদানকৃত সংজ্ঞা। বিশিষ্ট সমাজবিজ্ঞানী গুড এবং স্কেটস জরিপ পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে সামাজিক জরিপ হলো একটি যৌথ প্রচেষ্টা যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার বর্তমান সমস্যা, পরিস্থিতি বা জনসংখ্যা সম্পর্কে অনুসন্ধান করে এবং তাদের অবস্থা নিরূপণ করার জন্য গবেষণা পদ্ধতি ব্যবহার করে থাকে। বন্ধুরা, জানব চ্যাপম্যানের প্রদানকৃত সংজ্ঞা। আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী চ্যাপম্যানের মতে কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক, সাংস্কৃতিক অথবা প্রশাসনিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী সম্পর্কে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্ত সংগ্রহ করাকে সামাজিক জরিপ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে জরিপ পদ্ধতি বলতে নির্দিষ্ট কোনো এলাকার জনগণের আর্থসামাজিক, রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা সহ যে কোনো বিষয়ের তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা কৌশলকেই বোঝানো হয়। জরিপ পদ্ধতির সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য সংগ্রহ করা। তাই বলা যায় যে সঠিক তথ্যের উপরে জরিপের সফলতা ও কার্যকারিতা নির্ভর করে। বন্ধুরা, জরিপ পদ্ধতির ক্ষেত্রে তথ্য সংগ্রহের ভিত্তি হলো প্রশ্নপত্র প্রণয়ন। জরিপে কি কি বিষয় সম্পর্কে অনুসন্ধান করা হবে সেগুলো একটি প্রশ্নমালার মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। মূলত সঠিক ও পূর্ণাঙ্গ প্রশ্নমালায় যথাযথ তথ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে থাকে। বন্ধুরা, আমরা জানব সামাজিক জরিপের প্রকারভেদ সম্পর্কে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সামাজিক জরিপ পদ্ধতি বলতে সরেজমিনে তথ্য অনুসন্ধান করাকে বোঝানো হয়। সামাজিক জরিপকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো নমুনা জরিপ এবং পূর্ণ গণনামূলক জরিপ। আমরা জেনে নেব নমুনা জরিপ সম্পর্কে। এখানে নমুনা জরিপের ক্ষেত্রে সমগ্র জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীল একটি অংশকে নমুনা বা স্যাম্পল হিসেবে নির্বাচন করা হয়। এই নমুনার মধ্যে যারা অন্তর্ভুক্ত থাকে তাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট প্রশ্নমালা বা কোয়েশনারি প্রদান করা হয়।
এই প্রশ্নমালার উত্তরের আলোকেই নমুনা জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। বেশিরভাগ সামাজিক গবেষণায় নমুনা জরিপের মাধ্যমে সম্পাদিত হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব পূর্ণ গণনামূলক জরিপ সম্পর্কে। অন্যদিকে পূর্ণ গণনামূলক জরিপের ক্ষেত্রে সমগ্র জনগোষ্ঠীর প্রত্যেকের নিকট থেকেই তথ্য সংগ্রহ করা হয়। নমুনা জরিপের মতো এখানে তথ্য সংগ্রহের জন্য একটি প্রশ্নমালা বা কোয়েশ্চেনারি ব্যবহার করা হয়। তবে পূর্ণ গণনামূলক জরিপ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং জটিল। তাই শুধুমাত্র জনশুমারি ব্যতীত এই ধরনের জরিপের ব্যবহার খুব একটা দেখা যায় না। আমরা জানব জরিপ পদ্ধতির সুবিধা সম্পর্কে। বন্ধুরা, পৃথিবীর উন্নত অনুন্নত সব দেশেই সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য জরিপ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলো তাহলে এখন জরিপ পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, বস্তুনিষ্ঠতা অর্জন। সাধারণীকরণের জন্য জরিপ পদ্ধতি অত্যন্ত গ্রহণযোগ্য, বিধায় এই পদ্ধতিতে গবেষণার উদ্দেশ্য অনেকাংশে সম্পূর্ণ হয়, যার ফলে এই পদ্ধতিতে গবেষণার মাধ্যমে অধিক মাত্রায় বস্তুনিষ্ঠতা অর্জন করা সম্ভব হয়ে থাকে। দ্বিতীয়ত, অধিক তথ্য সংগ্রহ। জরিপ পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব। এছাড়া এই পদ্ধতিতে একজন গবেষক গবেষণাধীন ব্যক্তি বা ব্যক্তির সমষ্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, যার ফলে তাদের সমস্যা সম্পর্কে ভালোভাবে জানা যায়। তৃতীয়ত, অধিক নির্ভরযোগ্য। জরিপ পদ্ধতি অধিক নির্ভরযোগ্য এবং এর মাধ্যমে সবচেয়ে বেশি সঠিক তথ্য পাওয়া যায়। এই পদ্ধতির মাধ্যমে গবেষক কোনো সামাজিক সমস্যা কেন ঘটছে তার কারণ অনুসন্ধান করতে পারেন। এছাড়া এই পদ্ধতির সাহায্যে সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। বন্ধুরা, আমরা এইবার জানব এই জরিপ পদ্ধতির অসুবিধা সম্পর্কে। এই সকল সুবিধাগুলোর পাশাপাশি জরিপ পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে। আমরা এখন সেগুলো সম্পর্কে জানব। প্রথমত, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। জরিপ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, বিধায় এই পদ্ধতি অনুসরণ করে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে চাইলে অনেক সময় এবং অর্থ অপচয় হয়। দ্বিতীয়ত, ত্রুটিপূর্ণ নমুনা। অনেক সময় জরিপ পদ্ধতির জন্য নির্বাচিত নমুনা ত্রুটিপূর্ণ থাকে, বিধায় গবেষণার মূল উদ্দেশ্য সফল হয় না। এছাড়া এই পদ্ধতিতে গবেষণাধীন ব্যক্তির ওপর গবেষকের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঐতিহাসিক ঘটনা অধ্যয়নে এই পদ্ধতি কার্যকর হয় না। বন্ধুরা, আমরা জানব তুলনামূলক পদ্ধতি সম্পর্কে। এবার আমরা আলোচনা করব তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ মেথড নিয়ে। সাম্প্রতিক সমাজ ব্যবস্থার সাথে অতীতের সমাজ ব্যবস্থার তুলনা করে অতীত ও বর্তমানের মধ্যে তুলনামূলক আলোচনাকে তুলনামূলক পদ্ধতি বলা হয়। বিবর্তনবাদে বিশ্বাসী সমাজবিজ্ঞানীরা সর্বপ্রথম গবেষণার ক্ষেত্রে এই তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেন। বন্ধুরা, সমাজের অতীত ও বর্তমান অবস্থা পর্যালোচনা করে একটি সাধারণ নীতি প্রণয়ন করা ও তার ভিত্তিতে একটি বিশেষ কারণ ঘটিত ব্যাখ্যা প্রদান করাই হল তুলনামূলক পদ্ধতির মূল উদ্দেশ্য। সর্বপ্রথম এমিল ডুরখেইম দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড এই বইতে তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন। তখন থেকেই সামাজিক গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। তুলনামূলক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জনসমাজ ও সম্প্রদায়ের জীবনযাপন পদ্ধতির পার্থক্য বা সাদৃশ্য নিরূপণ করা যায়। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সমাজভেদে মানুষের সামাজিক আচরণের মধ্যে কোন কোন ধরনের তারতম্য সৃষ্টি হতে পারে সেটিও আমরা জানতে পারি। সামাজিক গবেষণার ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এই পদ্ধতির মাধ্যমে একই যুগের বিভিন্ন সমাজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করার পাশাপাশি একই সমাজের অতীত এবং বর্তমানের মধ্যেও তুলনামূলক গবেষণা করা যায়। বন্ধুরা, আমরা এইবার জেনে নেব পরীক্ষণ পদ্ধতি। চলো তাহলে জেনে নেওয়া যাক পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড সম্পর্কে।
পরীক্ষণ পদ্ধতিতে সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক প্রপঞ্চের মধ্যে পারস্পরিক কার্য-কারণ সংক্রান্ত সম্পর্ক নির্ণয় করা যায়। মূলত এটি হচ্ছে একটি নিয়মতান্ত্রিক ও নিয়ন্ত্রিত অনুসন্ধান। পরীক্ষণ পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে দুইটি চলক থাকে, একটি হলো স্বাধীন চলক, আরেকটি হলো অধীন চলক বা নির্ভরশীল চলক। এক্ষেত্রে অধীন চলক বা নির্ভরশীল চলকের ওপর স্বাধীন চলকের কি প্রভাব রয়েছে তা লক্ষ্য করা হয়। বন্ধুরা, আমরা জেনে নেব পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য। পরীক্ষণ পদ্ধতির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো চলকের পরিবর্তন ও নিয়ন্ত্রণ, সত্যতা নিরূপণে গবেষণার পুনরাবৃত্তি এবং বস্তুনিষ্ঠতা ও ফলাফলের যথার্থতা। আমরা জানব পরীক্ষণ পদ্ধতির সুবিধা সম্পর্কে। বন্ধুরা, চলো এখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমত সুনিয়ন্ত্রিত পরিবেশ। পরীক্ষণ পদ্ধতিতে সুনিয়ন্ত্রিত পরিবেশে গবেষক নিজে উপস্থিত থেকে তার অনুমান সঠিক কিনা তা যাচাই করতে পারেন, সেই অনুযায়ী নতুন তত্ত্ব গঠন করতে পারেন। দ্বিতীয়ত, ব্যয় ও সময়ের অপচয় কম। পরীক্ষণ পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে ব্যয় এবং সময়ের অপচয় উভয়ই কম হয়। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে যে বিষয়গুলো অপ্রাসঙ্গিক সেগুলো সহজেই পরিহার করা যায়। বন্ধুরা, আমরা জেনে নেব পরীক্ষণ পদ্ধতির অসুবিধা সম্পর্কে। এই সকল সুবিধাগুলোর পাশাপাশি পরীক্ষণ পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে, আমরা এখন সেগুলো সম্পর্কে জানব। প্রথমত, ক্ষুদ্র আকৃতির নমুনা। সাধারণত পরীক্ষণ পদ্ধতিতে যে নমুনা ব্যবহার করা হয় তা ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে, আর নমুনা ক্ষুদ্রাকৃতির হলে সেটিকে সাধারণীকরণ করার ক্ষেত্রে গবেষককে সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত, অভিজ্ঞ গবেষকের অভাব। গবেষণাগারে পরিচালিত পরীক্ষণ পদ্ধতির ফলাফল অনেক সময় বাস্তব জীবনে প্রযোজ্য নাও হতে পারে। এছাড়া আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সফলভাবে পরীক্ষণ পদ্ধতি পরিচালনা করতে পারবেন এমন অভিজ্ঞ গবেষকের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধুরা, সবশেষে আমরা আলোচনা করব নৃতাত্ত্বিক পদ্ধতি বা অ্যানথ্রোপোলজিক্যাল মেথড নিয়ে। অল্প সময়ে সমাজ বা সামাজিক সমস্যার গভীর সমীক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী রেডফ্লিট এবং রিভার্স ক্ষুদ্র সমাজ নিয়ে গবেষণা করতে যে সর্বপ্রথম এই পদ্ধতি উদ্ভাবন করেন। অতীত থেকে বর্তমানকালে জীবজগতের পরিবর্তন ও সামাজিক বিবর্তনের মাধ্যমে মানুষের আচার অনুষ্ঠান, রীতিনীতি, চিন্তাভাবনা ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটেছে। নৃতাত্ত্বিক পদ্ধতিতে মানুষের এই সামাজিক জীবনে রূপান্তর নিয়েই বিশদভাবে আলোচনা করা হয়। নৃতাত্ত্বিক পদ্ধতির উৎপত্তির সাথে আরও দুইজন ব্যক্তির নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে। তারা হলেন ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন এবং ম্যালিনোস্কি। এনারা দুজনে নৃতাত্ত্বিক পদ্ধতি অবলম্বন করে আন্দামান দ্বীপবাসী এবং ট্রবিয়ান্ড দ্বীপবাসীদের মধ্যে গবেষণা পরিচালনা করেন। তাদের এই অনুসন্ধান পরবর্তীতে বহু সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীকে এই পদ্ধতি অবলম্বন করে গবেষণা করতে অনুপ্রাণিত করেছে। নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষণা করার জন্য একজন গবেষককে দীর্ঘদিন ধরে গবেষণাস্থলে অবস্থান করতে হয়। নিজে সেখানে উপস্থিত থেকে তারা গবেষণাধীন সমাজ বা জনগোষ্ঠীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেন। সফলভাবে এই পদ্ধতি পরিচালনা করার জন্য একজন গবেষককে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তাকে গবেষণাধীন জনগোষ্ঠীর ভাষা শিখতে হয়, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হয়। মোট কথা, এই পদ্ধতিতে একজন গবেষক গবেষণাধীন এলাকার জনগণের জীবনধারা ও সংস্কৃতির সাথে একাত্ম হয়ে তাদের সম্পর্কে জানার চেষ্টা করেন। বন্ধুরা, নৃতাত্ত্বিক পদ্ধতি অনুযায়ী গবেষণার ক্ষেত্রে গবেষক কোন কোন বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তা আগে থেকেই ঠিক করে রাখেন। সেই পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ করে সেগুলো তিনি তার নোট বইয়ে লিপিবদ্ধ করে রাখেন। এই পদ্ধতিতে
তথ্য সংগ্রহ করার জন্য প্রশ্নমালা প্রণয়ন, সাক্ষাৎকার গ্রহণ, জরিপ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি সহ বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়ে থাকে। এছাড়া ছবি তোলা, ভিডিও করা বা রেকর্ডিং করার মাধ্যমেও তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। বন্ধুরা, আজকে তাহলে আমরা জরিপ পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি এবং নৃতাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো বিশেষ স্থানের জনসাধারণের জীবনযাপন প্রণালী সম্পর্কে সহজেই জানা যায়। জরিপের সফলতা ও কার্যকারিতা নির্ভর করে সঠিক তথ্যের উপর। সাম্প্রতিক সমাজ ব্যবস্থার সাথে অতীতের সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনাকে তুলনামূলক পদ্ধতি বলা হয়। তুলনামূলক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জনসমাজ ও সম্প্রদায়ের জীবনযাপন পদ্ধতির পার্থক্য বা সাদৃশ্য নিরূপণ করা যায়। পরীক্ষণ পদ্ধতিতে সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক প্রপঞ্চের মধ্যে পারস্পরিক কার্যকারণ সংক্রান্ত সম্পর্ক নির্ণয় করা হয়। পরীক্ষণ পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে দুইটি চলক থাকে, একটি হলো স্বাধীন চলক, আরেকটি হলো অধীন চলক। নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষণা করার জন্য একজন গবেষককে দীর্ঘদিন ধরে গবেষণাস্থলে অবস্থান করতে হয়। ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী রেডফিল্ড এবং রিভার্স ক্ষুদ্র সমাজ নিয়ে গবেষণা করতে যে সর্বপ্রথম নৃতাত্ত্বিক পদ্ধতির উদ্ভাবন করেন।